গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আবার একটা টেক্সটের আলোচনা ক্লাস 12-এর জন্য আমরা নিয়ে আসছি। টেক্সট আমাদের সিলেবাসের অন্তর্গত লাস্ট টেক্সট গল্পের নিরিখে, সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন্স, লিও টলস্টয়ের লেখা। তো এই টেক্সটার সম্পর্কে আজকে আমরা আলোচনা শুরু করব। সম্ভবত আমাদের যে আলোচনাটা সেটা হয়তো একটা বা দুটো বা তিনটে ম্যাক্সিমাম পার্টে ভাগ করা থাকবে, ভিডিওতে ভাগ করা থাকবে। তো যে কারণের জন্য আমরা ভিডিওটাকে যখন দেখব তখন পরপর 3টা ভিডিওকে দেখলে পরে সম্পূর্ণ টেক্সটের সম্পর্কে আলোচনা করাটা সম্পূর্ণ হবে এবং আমাদের বুঝতেও সম্ভবত খানিকটা সুবিধা হবে। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের টেক্সট, সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন্স। তো সেই 3 কোয়েশ্চেন্সের টাইটেলটার থেকে অ্যাজ ইউজুয়াল আমরা টাইটেল থেকে আলোচনাটা শুরু করি। তো টাইটেলের থেকে যে আলোচনাটা আমরা করতে পারি বা অনুমান করতে পারি যে সম্ভবত এই গল্পের মধ্যে আমাদের কাছে লেখক একটা কোনো একজনের মনের ভেতরে তৈরি হওয়া বা কোনো একজনের মনে হওয়া 3টি প্রশ্ন নিয়ে গল্পটা হতে যাচ্ছে। তার মানে এই গল্পটাতে 3টি প্রশ্নই মূল আলোচ্য বিষয়। এবার এই 3টি প্রশ্ন কি সেটা নিয়ে আলোচনাটা গল্প করার সময় দেখা যাবে। লেখকের নাম লিও টলস্টয়, বিখ্যাত একজন লেখক। তিনি তার খ্যাতির মূল কারণ ছিল যে তার গল্পগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মনের যে অন্তর, সেই অন্তরের বিভিন্ন দিক তার গল্প, কবিতা, নাটক ইত্যাদি যা যা তিনি লিখেছেন তার লেখার মধ্যে দিয়ে সেটা প্রকাশ্যে চলে আসে। তিনি মূলত উপন্যাস লিখে গেছেন, কিন্তু এই উপন্যাস লেখার মধ্যেও তার সেই সাইকোলজিক্যাল ইফেক্ট, মানসিক ইফেক্ট আমরা লক্ষ্য করতে পারি। তো আমরাও যে গল্পটা পড়ব, যেহেতু তার লেখার ধরনের মধ্যেই এই সাইকোলজিক্যাল বা মানসিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা জেনারেল লেখা থাকে, তাহলে আমাদের এই গল্পটাতেও সেরকম জাতীয়ই কোনো একটা ধারণা আমরা নিশ্চয়ই দেখতে পাবো। লিও টলস্টয় সম্পর্কে কি বলেছে সেটা সম্পর্কে আগে একটুখানি পড়েন। বলছে, কাউন্ট লেভ নিকোলাইভিচ টলস্টয় 1828 to 1910। তিনি মূলত লিও টলস্টয় নামেই পরিচিত। তার পুরো নাম আমাদের সামনে তুলে ধরা হয়েছে। মনে রাখতে পারলে ভালো, খুবই ভালো। যদি ইনকেস মনে রাখতে না পারি তাহলে পরে আমরা লিও টলস্টয় নামটাকে অবশ্যই মনে রাখব। জন্ম হয়েছে 1828 সালে, তার মৃত্যু হয়েছে 1910 সালে। ওয়াজ আ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। তিনি একজন রাশিয়ান লেখক ছিলেন যার যার খ্যাতি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। তার নাম পড়লেই বোঝা যাচ্ছে নিকোলাইভিচ নামটা উচ্চারণটাই রাশিয়ার উচ্চারণের মতো। তো তিনি একজন রাশিয়ান রাইটার ছিলেন এবং তার খ্যাতিও সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছিল। হিজ নভেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস অ্যান্ড গ্রাফিক ডিসক্রিপশন অফ রিয়েলিটি। যেটা বলছিলাম যে তার যে নভেলগুলো, তার যে উপন্যাসগুলো তিনি লিখে গেছেন, সেই উপন্যাসগুলো মূলত তিনি উপন্যাসই লিখেছেন। তো সেই উপন্যাসগুলো প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল ইনসাইট দ্বারা পরিপূর্ণ। ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, সাইকোলজিক্যাল মানসিক। তাহলে মানসিক অন্তর্দৃষ্টি বলতে কি বোঝাচ্ছে? কোন একটা মানুষের মনের ভেতরকার পরিস্থিতি বিষয়ক আলোচনা তার উপন্যাসগুলোর মধ্যে লক্ষ্য করা যায়। অ্যান্ড গ্রাফিক ডিসক্রিপশন অফ রিয়েলিটি। গ্রাফিক কথাটার মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ। আমরা গ্রাফ দিয়ে কি প্রকাশ করি? নিখুঁত বর্ণনা দেওয়ার চেষ্টা করি। অঙ্কে যে গ্রাফ আমরা ছোটবেলায় করে এসেছি, সেই গ্রাফের মারফতে আমরা যে রিপ্রেজেন্ট করি কোনো একটা কিছুকে, সেটা একেবারে নিখুঁত হয়, কারণ তার যে রিপ্রেজেন্টেশনটা সেটা কোনো নিউমেরিক্যাল না, নাম্বার দিয়ে রিপ্রেজেন্টেশন না, তার রিপ্রেজেন্টেশনটা ছবির মতো। তাহলে ছবি যখন তৈরি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেই জিনিসটা অনেক বেশি নিখুঁতভাবে কি হয়ে যায়? বর্ণনাযুক্ত হয়ে যায়। তাহলে গ্রাফিক ডেসক্রিপশন বলতে একটি ছবির আকৃতিতে, ছবির মতো করে সেটাকে নিখুঁতভাবে আমাদের সামনে তুলে ধরতেন লিও টলস্টয়। কোন বিষয়টাকে? অফ রিয়েলিটি, বাস্তবটাকে। তাহলে বাস্তবে বিষয়বস্তুগুলো কি সেটাকে বোঝার জন্য তার গল্পগুলো, তার উপন্যাসগুলোকে খুব গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। কি সুন্দর একটা টানাপোড়েনটা কিরকম একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন।
তিনি বর্ণনা করছেন মানসিক বিষয়গুলোকে, সাইকোলজিক্যাল ইফেক্টগুলোকে, সাইকোলজিক্যাল ইনসাইটগুলোকে, সাইকোলজিক্যাল মানসিক অর্থাৎ কি কল্পনাপ্রবণ, কিন্তু তারই মধ্যে দিয়ে আবার কি প্রকাশ্যে আসে, বাস্তব চিত্রটা সামনে চলে আসে। তাহলে এই বাস্তবের সঙ্গে সাইকোলজিক্যালের পরিস্থিতির এই মেলবন্ধনটাই তার উপন্যাসগুলোর সবচাইতে বড় বৈশিষ্ট্য। এমন একদম সঠিক কথা যে বাস্তবের সঙ্গে এই কল্পনার জগৎ, এই সাইকোলজিক্যাল চিন্তাভাবনা, অন্তর্দৃষ্টি, বিষয়বস্তুকে নিয়ে আলোচনা ইত্যাদি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের বাস্তব জীবনে। কারণ আমরা যেটা ভাবি সেটাকেই করার চেষ্টা করি, সেটাকেই বাস্তবায়িত করার চেষ্টা করি। তাহলে আমাদের ভাবনার সঙ্গে বাস্তবের মধ্যে একটা লিঙ্ক পাওয়া যায় এবং সেই লিঙ্কটাকেই তিনি আমাদের কাছে তার গল্প, উপন্যাস ইত্যাদির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। His most noted works are War and Peace, 1809, Sevastopol Sketches, 1855, Anna Karenina, 1877. যাই হোক, আমাদের এই ওয়ার অ্যান্ড পিসের যে প্রকাশের যে টাইমটা 1809 সাল, সম্ভবত এটা প্রিন্টিং মিস্টেক, গুগল সার্চ করলে আমরা এটার ডেটটা আরও স্পেসিফিক ডেট পেয়ে যাব, কারণ তার জন্ম হয়েছে 1828 সালে, তাহলে 1809 সালে নিশ্চয়ই তিনি লেখালেখি করে উঠতে পারবেন না, তাই না? তো যাই হোক, দ্যাট ইজ নট আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দিস লেভেল। আমরা গুগল সার্চ করে, যদি কারোর ইন্টারেস্ট থাকে সে নিশ্চয়ই কিউরিওসিটির বসে সেটাকে গুগল সার্চ করে দেখে নিতে পারে। তো তার কয়েকটা বিখ্যাত লেখার নাম, বিখ্যাত নভেলের নাম আমাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু মূলত যে বিষয়টা আমাদের এই অংশের থেকে মনে রাখা প্রয়োজন যে তার লেখাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল ইনসাইট খুঁজে পাওয়া যায় এবং গ্রাফিক ডিসক্রিপশন অফ রিয়েলিটি দেখতে পাওয়া যায়। গল্পটা সম্পর্কে কি বলছে? Through the tale of a Tsar who wanted to know the nature of appropriate counsel and action, Tolstoy reveals an illuminating notion about the duties of man. আমরা এই গল্পে দেখতে পাবো একজন জারের মারফতে, জারকে রাশিয়ার রাজাদেরকে বলা হতো জার, পুরনো দিনে প্রাচীনকালে এনশিয়েন্ট রাশিয়ান ওয়ার্ল্ডে যে রাশিয়ার যে রাজারা, আমরা যেরকম রাজা বলি, ইংলিশে কিং বলা হয়, এম্পারার সম্রাটকে বলা হয়, সেরকমই রাশিয়াতে এই রাজা বা সম্রাট বোঝানোর জন্য জার কথাটাকে ব্যবহার করা হতো, টিটা সাইলেন্ট। তিনি এই জারের মাধ্যমে, থ্রু দ্য টেল অফ আ জার, একজন জারের গল্পের মাধ্যমে লেখক আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, যেখানে আমরা দেখব জার কি করতে যাচ্ছে, সে জানতে চায় দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন, সঠিক বুদ্ধিদাতা এবং সঠিক কাজের সম্পর্কে তিনি জানতে চান। কাউন্সিল অর্থাৎ বুদ্ধি বা বুদ্ধিদাতা, এবং অ্যাকশন অর্থাৎ কার্যকলাপ। একটা মানুষের কার কাছ থেকে সঠিক বুদ্ধি নেওয়া উচিত, সঠিক বুদ্ধিটা কি এবং তার কি করণীয়, এই সংক্রান্ত বিষয় সম্পর্কে একজন জার জানতে চান এবং তারই মারফতে টলস্টয় রিভিলস, প্রকাশ্যে আনেন, রিভিলস মানে প্রকাশ্যে আনা, অ্যান ইলুমিনেটিং নোশন, একটা ইলুমিনেট কথাটার মানে হচ্ছে আলোকিত করে তোলা, তাহলে একটা উজ্জ্বল, একটা আলোকিত করে তোলে এরকম একটা ধারণা আমাদের সামনে নিয়ে আসেন অ্যাবাউট দ্য ডিউটিজ অফ ম্যান। কার সম্পর্কে? মানুষের দায়িত্ব সম্পর্কে। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস। এই অতি সাধারণ গল্পটা যেটা আমরা দেখতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, এই গল্পটা ভাষার নিরিখে একেবারেই সাধারণ, গল্পের বিষয়বস্তুর নিরিখে একেবারে সাধারণ, ক্যারেক্টার, তাদের ঘটনাক্রম ইত্যাদি একেবারে সাধারণ, কিন্তু এই অতি সাধারণ এই গল্পটা ইজ লোডেড উইথ, যদি গভীরভাবে পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে এটা পরিপূর্ণ হয়ে আছে ডিপ থটসের দ্বারা, গভীর চিন্তনের দ্বারা, অন দ্য ওয়ে হিউম্যান বিইংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস। কার উপরে? কোন পদ্ধতিতে একজন হিউম্যান বিইং তার কার্যকলাপ করে যাওয়া, একজন হিউম্যান বিইংয়ের তার কার্যকলাপ করে যাওয়া উচিত। অর্থাৎ গল্পের যে ঘটনাক্রম, গল্পের যে বিষয়বস্তু, গল্পের যে ক্যারেক্টারের কথাবার্তা, এইগুলো অতি সাধারণ হলেও তার মধ্যে দিয়ে ভয়ঙ্কর গভীর একটা বিষয় আমাদের সামনে টলস্টয় বারে বারে ফুটিয়ে তুলছেন, যার মধ্যে দিয়ে তিনি বোঝাচ্ছেন হিউম্যান বিইংসের অর্থাৎ মানুষের কিভাবে তার আচরণকে পরিচালনা করা উচিত, তার কি কি কাজ করা উচিত, কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। অতি সুন্দর একটা ধারণা। আমরা যদি এরকম কিছু পড়ে বুঝতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনেও প্রত্যেকেরই ওই পদ্ধতিতে যদি চলা সম্ভব হয়, ওনার কথাগুলো মেনে যদি চলা সম্ভব হয়, তাহলে পরে আমরা
নিজেদের জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো, সহজ হবে এগিয়ে যাওয়াটা। তো দেখা যাক গল্পের মধ্যে আসলে কি বলা হচ্ছে। খুব সুন্দর একটা গল্প। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থটস উইথ ইউর ফিলিংস। তোমার অনুভূতির সাহায্যে গল্পের থটগুলোকে বোঝার চেষ্টা করো যখন আমরা গল্পটা পড়তে যাব, বা আমি যখন সেটাকে ডিসকাস করতে যাব। শুরু করি। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. একজন রাজা, তার কাছে পৃথিবীতে সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে কোনো যুদ্ধে না হারা, কোনো কাজে ব্যর্থ না হওয়া, তাদের প্রজাদের সুখ শান্তির রক্ষা করাতে ব্যর্থ না হওয়া। তা আমাদের রাজাও একজন সাধারণ কোনো একজন সার্টেন রাজা, কোনো একজন নির্দিষ্ট রাজা না, যে কোনো একজন রাজা কোনো এক সময় তার মাথায় হঠাৎ করে একটা কথা চলে আসলো। কথাটা কি? কথাটা হচ্ছে এই, যদি তিনি জানেন কোনো একটা কাজ শুরু করার সবচাইতে সঠিক সময় কোনটা, উপযুক্ত সময় কোনটা, রাইট কারেক্ট টাইম কোনটা, আর যদি সে জানতে পারতো কোন লোকগুলোর কথা তার শোনা উচিত আর কাদের কথা তার শোনা উচিত না, কাদেরকে এড়িয়ে যাওয়া উচিত, এবং 3 নম্বর, যদি তিনি জানতেন তার জীবনে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা। মানে আমরা প্রতি মুহূর্ত জীবন অতিবাহিত করি, তো যখন অতিবাহিত করছি সেই সময় প্রত্যেক মুহূর্তে কোন কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক একটা মুহূর্তে এক একটা কাজ ইম্পর্টেন্ট হবে। যদি তিনি এই 3টা প্রশ্নের উত্তর জানতে পারেন, যদি এই 3টে জিনিস জানা থাকে, he would never fail in anything he might undertake, তাহলে তিনি যে কাজটাই হাতে তুলে নেবেন সেটাতে তিনি কোনো সময় কি করবেন না, ব্যর্থ হবেন না। একদম উচিত কথা। যদি আমার সঠিক পরামর্শদাতারা সঠিকভাবে আমাকে পরামর্শ দিতে পারে, মানে যারা নাকি সঠিক পরামর্শ দিতে পারবে, আমি শুধুমাত্র তাদেরই কথা শুনবো। যারা আমাকে বেঠিক পরামর্শ দেবেন তাদেরকে আমি কি করে যাবো, এড়িয়ে যাবো। আগের থেকে আমি জানি কারা আমাকে সঠিক পরামর্শ দেবে। 2 নম্বর, যদি আমার আগের থেকে জানা থাকে যে কোনো একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, যদি জানা থাকে। আর 3 নম্বর, যদি আমার জানা থাকে যে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি, আমার কোন কাজটা এখন করা উচিত। এই 3টা জিনিস যদি আমার জানা থাকে, তাহলে আমি কোনো কাজে কোনোদিনও কি হবো না, ব্যর্থ হবো না। সবার আগে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটাকে শুরু করব। কাজটাকে শুরু করার আগে আমি আমার পরামর্শদাতাদের, সঠিক পরামর্শদাতাদের কাছে গিয়ে জিজ্ঞেস করব কিভাবে কাজটা করলে পারে ভালো হবে, তারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে দিবেন, এবং আমি একটা সঠিক সময় ধরে সেই কাজটাকে করা শুরু করব। তো অটোমেটিক্যালি সব কিছু যেহেতু সঠিক, তো কাজটার ফলটাও কি হবে, সঠিক হবে। এরকম একটা কথা মাথায় ঘুরতে শুরু করলো, যদি আমি আগের থেকে জানতে পারতাম। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, who were the most necessary people, and how he might know what was the most important thing to do. যেই না এই কথা 3টে তার মাথায় আসছে, সঙ্গে সঙ্গে তিনি তার সারা রাজ্য জুড়ে এটাকে ডিক্লেয়ার করে দিলেন, প্রক্লেম করে দিলেন, মানে ঢোল পিটিয়ে চারিদিকে ছড়িয়ে দিলেন, খবর দিয়ে দিলেন যে যে ব্যক্তি, যে কেউ, যদি কেউ এরকম একজন ব্যক্তিকে পাওয়া যায় যিনি তাকে এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গেলেন, তাকে বুঝিয়ে দিলেন এই 3টি প্রশ্নের সঠিক উত্তর কি, তাহলে পরে তিনি তাকে, সেই ব্যক্তিকে রাজা প্রচুর পরিমাণে ধন সম্পত্তি ইত্যাদি প্রদান করবেন, উপহার স্বরূপ প্রদান করবেন। পুরোনো দিনে একটা সিস্টেম ছিল, রাজা যখনই কোনো কিছুতে কনফিউজ হয়ে যেত, তিনি প্রজাদের মধ্যে সেই খবরটাকে ছড়িয়ে দিতেন এবং বলতেন যে তোমাদের মধ্যে যে পারো আমাকে সে জানাও, আমি তাকে অমুক অমুক জিনিস দিয়ে কি করব, উপহারে ভূষিত করব। এই কথাটা শোনা মাত্রই awe and learned men came to the Tsar, but they all answered his questions differently. কথাটা শোনা মাত্রই, খবরটা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল, যত বুদ্ধিমান ব্যক্তিরা ছিলেন, তারা সবাই রাজার কাছে এসে উপস্থিত হলেন। কি করার জন্য? তাকে কিছু এই বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য। যদি রাজার মনোপুত হয়ে যায়, তাহলেই তো প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে ওঠা যাবে। এরকম একটা আশা নিয়ে প্রচুর লোক, প্রচুর শিক্ষিত মানুষ, প্রচুর বুদ্ধিদীপ্ত মানুষ, সেই যুগের, তদানীন্তন যুগে সেই সমাজের বুদ্ধিদীপ্ত মানুষেরা রাজার কাছে এসে ভিড় করলো এবং তারা দাবি জানালো যে তারা প্রত্যেকেই নিজেদের কথা বললো যে আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। ভেরি গুড।
রাজা তাদের প্রত্যেককে এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করলো। প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে তিনি দেখলেন প্রত্যেকটা মানুষের উত্তর আলাদা আলাদা হয়ে গেল, ডিফারেন্টলি। এক একজন এক এক রকমের উত্তর দিচ্ছে, কারো কারোরটা মিলে যাচ্ছে, কিন্তু কারোর উত্তরেই রাজা কি হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছেন না। সো লার্নেড মেন কেম টু দ্য জার, তারা আসলেন, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। তারা প্রত্যেকেই তার প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদাভাবে দিতে শুরু করলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, উদাহরণস্বরূপ তিনি আমাদের বলে দিচ্ছেন লিও টলস্টয় কিরকম উত্তরগুলো ছিল। প্রথম কোয়েশ্চেনের উত্তর স্বরূপ সাম সেড, কিছুজন বললেন, that to know the right time for every action one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. কয়েকজন বললেন যে যদি আপনাকে আগের থেকে ভবিষ্যতের সঠিক সময়টাকে বুঝতে হয়, কোনো একটা কাজ করার সঠিক সময়কে জানতে হয়, তাহলে পরে আগের থেকেই কোনো একটা সময় আসার আগেই আপনাকে একটা টেবিল তৈরি করতে হবে, টেবিল অফ ইভেন্টস তৈরি করতে হবে, যেখানে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া থাকবে, এবং আপনাকে একেবারে স্ট্রিক্টলি, একেবারে নিয়ম করে ওই টাইম টেবিল অনুযায়ী আপনার কাজগুলোকে করতে হবে। মানে আপনি পঞ্জিকা টঞ্জিকা দেখে বের করে নিয়ে তারপরে বসলেন যে এই কাজটা এই সময়, এই কাজটা এই সময়, এই কাজটা এই সময় করতে হবে, এবং তারপরে ওটাকে রুটিন মাফিক স্ট্রিক্টলি ফলো করতে হবে, যেরকম আমরা পরীক্ষার সময় করি, তাই না? পরীক্ষার সময় সকালে এটা পড়বো, দুপুরে এটা পড়বো, বিকালে এটা, সন্ধ্যায় এটা, রাত্রে এটা, হ্যান রটপট করে একটা লম্বা চওড়া রুটিন চোখের সামনে লিখে রাখি। আমিও লিখতাম, কিন্তু সারা জীবনে কোনোদিন ওই রুটিনটাকে ফলো করে উঠতে পারি। এটা বাস্তব, রুটিন অনুযায়ী কাজ বাস্তব জীবনে করা সম্ভব না। Only thus, said they, could everything be done at its proper time. তারা বললেন শুধুমাত্র সেই পদ্ধতিতেই প্রত্যেকটা জিনিসকে তার নির্দিষ্ট সময় করা সম্ভব। হ্যাঁ, সঠিক তো, যদি কেউ সেটাকে স্ট্রিক্টলি ফলো করে, তাহলে ঠিক যে সময়ের জন্য যে কাজটা রাখা আছে সেই সময় সেই কাজটা করা যাবে। তাহলে প্রপার টাইমে নির্দিষ্ট সময় যদি কাজটাকে করতে হয়, তাহলে পরে আমাদেরকে আগে কি করতে হবে, টাইম টেবিল তৈরি করতে হবে। লার্নেড ম্যানরা তো বললেন যে হ্যাঁ, তাহলে পরেই শুধুমাত্র সঠিক সময় সঠিক কাজ করা যাবে, কিন্তু সেটা কি সঠিক সময় সঠিক কাজ হবে? টাইম টেবিলটা তৈরি করতে গিয়ে তো আমি ভুল সময় ভুল কাজটাও লিখে রাখতে পারি, সম্ভব। এবং সেক্ষেত্রে আমি যদি ওই কাজটাকে ওই সময় স্ট্রিক্টলি ফলো করে মেনে চলি, তাহলে সেটা প্রপার টাইম কি আর হবে? নিশ্চয়ই হবে না, তাই না? সেটা কি হবে? নির্দিষ্ট সময় হবে, যে টাইমে ধরে রেখেছিলাম সেই টাইমেই আমি কাজটা করলাম। তো স্বাভাবিকভাবে রাজার কি হলো না, মনঃপুত হলো না। আদার্স ডিক্লেয়ার্ড, এটা তো কয়েকজন বললো, অন্যান্যরা ডিক্লেয়ার করলো, ঘোষণা করলো, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তারা বললেন এটা তো অসম্ভব ব্যাপার কোনো একটা কাজের সঠিক সময় নির্ধারণ করা আগের থেকে, তাও আবার না আগেই আমি বলে দেবো যে এই কাজটা করার এটা সঠিক সময় হবে, এটা অসম্ভব। বাট দ্যাট not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on. কিন্তু যদিও আগের থেকে এটাকে নির্দিষ্ট করা সম্ভব না কোন কাজটা করার কোনটা সঠিক সময়, একটা মানুষের নিজেকে অলসভাবে জীবন কাটানো সময় উচিত না, বরঞ্চ যে ঘটনাগুলো ঘটে চলেছে সেই ঘটনাগুলোর প্রত্যেকটাকে কি করতে থাকা উচিত, ফলো করতে থাকা উচিত, তার সঙ্গে কাজ করতে থাকা উচিত, সেই ঘটনাগুলোতে ইন্ডালজ হতে থাকা উচিত। and then do what was most needful, তারপরে সেই কাজটা করা উচিত যে কাজটা সেই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাজা আগেই বললেন তার তো ওটাও একটা কোয়েশ্চেন, আমি কিভাবে বুঝবো কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো স্বাভাবিকভাবে রাজার এই উত্তরটাও কি লাগবে না, মনে ধরবে না। আদার্স এগেইন, এবার আরো এক দল লোক, অন্যান্যরা বলে উঠলেন ওই একই প্রথম কোয়েশ্চেনের উত্তরে, দ্যাট however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. তারা বললেন যে একটা লোকের পক্ষে একই কথা, দ্বিতীয় জনের মতন কথা, দ্বিতীয় দলের মতন কথা, একটা লোকের পক্ষে আগের থেকে কোনো একটা কাজের সঠিক সময় নির্ধারণ করা একেবারেই সম্ভব না, বরঞ্চ রাজার কি করা উচিত, তার একদল কাউন্সিল রাখা উচিত, বুদ্ধিমান মানুষের দল রাখা উচিত, যারা তাকে সাহায্য করবে কোনো একটা সময় কোনটা সঠিক কাজ সেটাকে নির্দিষ্ট করে দেওয়ার। এটা তো রাজার আর তৃতীয় প্রশ্ন, যে তিনি কিভাবে বুঝবেন কার কথা শোনা উচিত আর কার কথা শোনা উচিত না। তো সুতরাং 3 রকমের উত্তর দেওয়া হলো, সেই উত্তরগুলোর কোনোটাই কি হলো না, মনঃপুত হলো না। But then again others say
এই একই প্রশ্নের উত্তরে অন্যরা আরো একদল বলে উঠল, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর আ কাউন্সিল। তারা বললেন যে আপনারা তো কাউন্সিল রাখতে বললেন, কিন্তু পৃথিবীতে এরকমও কিছু সময় আসে, এরকম কিছু কাজ আছে যে কাজগুলোকে কোনো কাউন্সিলের সামনে রাখা যায় না। এরকম কিছু ব্যক্তিগত কাজ থাকতে পারে, হঠাৎ করে সৃষ্টি হওয়া ঘটনার কাজ থাকতে পারে, যেখানে তৎক্ষণাৎ আমাকে কি নিতে হবে, ডিসিশন নিতে হবে। তো সেটাকে কাউন্সিলের সামনে অনেক সময় রাখা যায় না ব্যক্তিগত হওয়ার কারণে। আবার অনেক ক্ষেত্রেই সেই সময়টুকু পাওয়া যায় না যেটা আমি কাউন্সিলের সাথে আলোচনার মধ্যে ব্যয় করতে পারি। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট। আর এই কাজগুলোকে একজনকে তৎক্ষণাৎ ডিসাইড করতে হয়, স্থির করতে হয় যে এই কাজটা করব নাকি করব না, বা করতে হবে নাকি হবে না, উচিত নাকি অনুচিত। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, আর যদি, কিন্তু করা তো সম্ভব না, কাউন্সিলের সামনে রাখা সম্ভব না, কিন্তু তাও যদি এটাকে ডিসাইড করতে হয়, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। তাও যদি ডিসাইড করতে হয় যে এই কাজটা করা উচিত কি উচিত না, এই উচিত অনুচিতের কথাটা ডিসাইড করতে হলে পরে একজনের জানা প্রয়োজন যে এই কাজটা করলে কি হতে যাচ্ছে আর না করলে কি হতে যাচ্ছে। মানে আগের থেকে আমি জেনে রাখবো ভবিষ্যতে কি হতে যাচ্ছে। It is only magicians who know that, and therefore, in order to know the right time for every action, one must consult magicians. আর এই ভবিষ্যতের কথা জানাটা একমাত্র ম্যাজিশিয়ানদের পক্ষে সম্ভব। তো সুতরাং একজন মানুষের সঠিক সময়ের কাজটাকে নির্ধারণ করার জন্য বা কাজের সঠিক সময়টাকে নির্ধারণ করার জন্য ম্যাজিশিয়ানদের সাথে কি করতে হয়, কাউন্সিল তৈরি করতে হয় বা আলোচনা করতে হয়, কনসাল্ট করতে হয়। তাহলে একই প্রশ্নের বিভিন্ন রকমের উত্তর পাওয়া গেল, 4টা উদাহরণ তিনি দিয়ে দেন, এরকম আরো অনেক রকমের কি পাওয়া গেল, উত্তর পাওয়া গেল। তার একটা প্রশ্নটা কি, দ্য ফার্স্ট কোয়েশ্চেনটা কি, ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। একটা প্রশ্নের এত ধরনের উত্তর। ইকুয়ালি ওয়্যার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। একই রকম ভাবে দ্বিতীয় প্রশ্নেরও নানান রকমের ভ্যারিয়াস উত্তর পাওয়া গেল, বিভিন্ন রকমের উত্তর পাওয়া গেল। সাম সেইড, কিছু বললেন, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়্যার হিজ কাউন্সিলার্স। কিছু বললেন, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল দেখে নাও গল্পের সেকেন্ড প্যারাগ্রাফে, হু ওয়্যার দ্য মোস্ট নেসেসারি পিপল। এই দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি উত্তর পেলেন, কিছুজন বললেন, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড, সবচাইতে বেশি পরিমাণে জারের যে সমস্ত লোকদের প্রয়োজন তারা হলেন ওয়্যার ইজ কাউন্সিলার্স, তার মন্ত্রীর দল। আদার্স, অন্যরা বললেন, দ্য প্রিস্টস, কিছু বললেন পুরোহিতদের দরকার। অন্যান্যরা, আদার্স বললেন, দ্য ডক্টরস, ডাক্তারদের দরকার। ওয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়্যার দ্য মোস্ট নেসেসারি। অন্যান্যরা বললেন সেই একই সময় যে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা রাজার কাছে তার সৈন্যদল, সৈনিক বৃন্দ। তাহলে কেউ বলল মন্ত্রী দল, কেউ বলল পুরোহিতের দল, কেউ বলল ডাক্তারের দল, কেউ আর বলল শ্রমিক বা সৈনিক বৃন্দ। তৃতীয় প্রশ্নেরও নানান রকমের উত্তর তার কাছে এসে উপস্থিত হলো। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় কোয়েশ্চেন কি ছিল, হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কিভাবে তিনি জানবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করার। To the third question as to what was the most important occupation, কোন কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, some replied that the most important thing in the world was science. কিছু কিছু উত্তরে বললেন যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান নিয়ে তোমাকে চর্চা করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। Others said it was skill in warfare. অন্যরা বললেন, কি বলছেন মশাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যুদ্ধ শৈলী শেখা, অর্থাৎ কিভাবে যুদ্ধ করতে হয়, স্কিল, দক্ষতা অর্জন করতে হয়, রাজার কাছে খুব ইম্পর্টেন্ট একটা কাজ। অ্যান্ড আদার সেড, আবার অন্যরা বললেন এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। বলে না, যুদ্ধও না বিজ্ঞানও না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেব দেবীর আরাধনা করা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা সবচাইতে গুরুত্বপূর্ণ। আবার তৃতীয় কোশ্চেনেরও নানান রকমের কি পাওয়া গেল, উত্তর পাওয়া গেল এই সমস্ত লার্নেড মেনগুলোর থেকে। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, এভাবে সবার কাছ থেকে প্রশ্ন করার পরে যখন কারোর উত্তর কারোর সাথে মিলছে না, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জারও কারোর সঙ্গেই সহমত পোষণ করতে পারলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, আর কাউকে কোনো পুরস্কারও দিলেন না, কারণ তিনি কনভিন্সড না, তিনি খুশি না
এরা যে উত্তরগুলো তার কাছে তুলে ধরেছেন। But still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit widely renowned for his wisdom. কিন্তু রাজার মনের থেকে তার প্রশ্নগুলো তো আর যাচ্ছে না, তিনি ভুলতে পারছেন না যে তার মনের মধ্যে এই প্রশ্নগুলো তার জানা প্রয়োজন। তো যে কারণে তিনি এখনো তার প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে কি থাকলেন, কিউরিয়াস থেকে গেলেন, সন্দিহান থেকে গেলেন, জানার একটা ইচ্ছা, জিজ্ঞাসা তার মনের মধ্যে লক্ষ্য করা গেল। এবং যে কারণে তিনি স্থির করলেন যে তিনি একজন সাধুর সঙ্গে দেখা করবেন, যাকে তার এলাকায় সবচাইতে বুদ্ধিমান বলে কি দেওয়া হয়, পরিচিতি দেওয়া হয়। আশা করি আমার কথাটা বোঝা যাচ্ছে। দ্য হারমিট লিভড ইন আ উড। এই সাধু একটা জঙ্গলে বসবাস করত। উইচ নেভার কুইটেড, যে জঙ্গলটাকে তিনি কোনোদিনও ছেড়ে যাননি, মানে ওখানেই থাকতেন, ওখান থেকে বাইরেও বেরোতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। আর তার সাথে যদি দেখা করতে হয়, তিনি শুধুমাত্র সাধারণ মানুষের সাথে দেখা করতেন, কোনো উচ্চ পর্যায়ের, উচ্চ সম্প্রদায়ের, উচ্চ মর্যাদার মানুষের সাথে তিনি কোনোদিনও দেখা করতেন না। কমন ফোক, সাধারণ মানুষ, একেবারে মাটির মানুষের সাথে তিনি দেখা করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। এই কারণে যার তিনি জানতেন যে এ তো, আমি যদি জানতে পারি আমি রাজা, তাহলে আমার সাথে দেখাই করবে না, তিনি সাধারণ, অতি সাধারণ জামা কাপড় পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স। এবং ওই জঙ্গলের ভেতরে ঘোড়ায় করে গেলেন তো ঠিকই, কিন্তু হারমিটের বাড়ি পৌঁছানোর আগেই তিনি তার ঘোড়াগুলোর থেকে নেমে পড়লেন। ডিসমাউন্ট কথাটা মানে হচ্ছে নেমে পড়া। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন। তারপরে তার বডিগার্ডদের যেখানে তিনি ঘোড়ার থেকে নামলেন সেখানেই দাঁড়াতে বলে তিনি একা একা হারমিটের বাড়ি অবধি গেলেন। কারণ হারমিট যদি দেখে তার গায়ে রাজকীয় জামা কাপড়, তাহলে বুঝিয়ে যাবে সে রাজা। যদি দেখে যে এই ব্যক্তি ঘোড়ায় চলে এসছে, তাহলে বুঝিয়ে যাবে তিনি ধনী, তিনি সাধারণ মানুষ না। অথবা যদি দেখেন যে এই ব্যক্তির সঙ্গে বডিগার্ডরা আসছে, তাহলেও বুঝিয়ে যাবেন যে সাধারণ মানুষ তো বডিগার্ড নিয়ে ঘোরে না, কিন্তু ইনি সাধারণ মানুষ হতে পারেন না। যে কারণে তিনি তার ঘোড়ার থেকে নেমে সাধারণ পোশাক পরে তার বডিগার্ডদের ওখানে এক জায়গায় দাঁড়াতে বলে তিনি একা চলে গেলেন হারমিটের সঙ্গে দেখা করতে। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. জার যখন ওখানে গিয়ে উপস্থিত হলেন, তখন দেখা গেল যে এই হারমিট তার বাড়ির সামনে, তার কুঁড়ে ঘরের সামনে একটা গর্ত করছে, মাটি কোপাচ্ছে। ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি কোপাচ্ছে, কোদাল দিয়ে কোপাচ্ছেন। সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। কিন্তু সেই অবস্থায় যখন জারকে তিনি দেখতে পেলেন, তিনি জারকে দেখেই তাকে গ্রিট করলেন, তাকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং কিছু একটা বললেন, তাকে গ্রিট করলেন এবং তারপর আবার মাটি কোপাতে শুরু করলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। হারমিটটাকে দূরের থেকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি খুব দুর্বল। উইক মানে কি, দুর্বল। ফ্রেইল শীর্ণকায়, দুর্বলই বোঝাচ্ছে যে তিনি খুবই দুর্বল চেহারার, শীর্ণকায়ের চেহারার একজন ব্যক্তি। And each time he stuck his spade into the ground and turned a little out, he breathed heavily. আর এই কারণে তিনি যতবার তার স্পেড, তার কোদালটাকে মাটিতে বাড়ি মারছিলেন, আছাড় মারছিলেন, তখন তিনি অল্প একটু মাটি কি করতে পারছিলেন, বের করে আনতে পারছিলেন মাটির পৃথিবীর থেকে। কিন্তু ওই অল্প একটু মাটি বের করতে গিয়ে তিনি প্রচণ্ড পরিমাণে কি করছিলেন, হাঁপাচ্ছিলেন, দম নিচ্ছিলেন। মানে শীর্ণকায়, দুর্বল হওয়ায়, গায়ের জোর কম, তো যে কারণে মাটি কোপাতে গিয়ে তার প্রচুর পরিমাণে এনার্জি লস হচ্ছিল ঠিকই, কিন্তু সেই এনার্জি লস করে যতটা মাটি বেরোনো উচিত ততটা মাটি বেরোচ্ছিল না, অল্প অল্প করে মাটি বেরোচ্ছিল। যাই হোক, তিনি তার কাজ করছেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড। জার তার কাছে গেলেন, গিয়ে বললেন, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. হে মহান ঋষি, হে মহান সাধু বাবা, আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার জন্য। How can I learn to do the right thing at the right time? Who are the people I most need? And to whom should I therefore pay more attention than to the rest? And what affairs are the most important and need my first attention? 3টা প্রশ্ন কি? 3টা প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? আমি কিভাবে জানবো কোন কাজটা করার জন্য কোনটা সঠিক সময়? হু আর দ্য পিপল আই মোস্ট নিড?
and to whom should I therefore pay more attention than to the rest? কোন লোকগুলোকে আমার সবচেয়ে বেশি দরকার, তো যার ফলে কার দিকে বেশি নজর দিব অন্যান্যদের চাইতে। তৃতীয়, what affairs are the most important and need my first attention? কোন কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার অ্যাটেনশন চায়, আমাকে আমার মনোযোগটাকে বেশি যা কার উপরে ফেলা উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার। তা জার এসেই প্রথমেই তার তিনটি প্রশ্ন তো বলে দিল, হারমিটও তার তিনটি প্রশ্নই শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। তাহলে যখন শুনছিলেন তখন তার দিক করাটাকে বন্ধ করেছিলেন, শোনার পরে কোনো উত্তর না দিয়ে নিজের হাতে থুতু ছিটিয়ে থুতু ছিটায়ে তার স্প্যাট কোদালটাকে নিলেন এবং রিকমেন্সড অর্থাৎ আবার ডিগ করা কি করলেন, শুরু করলেন, কোপানো, মাটি কোপানো শুরু করলেন। উত্তর তো পাওয়া গেল না, মাটি কুপিয়েই চলেছে। ইউ আর টায়ার্ড সেড দ্য জার। বেশ কিছুক্ষণ এরকমভাবে দেখার পরে জার দেখলো যে না, এ তো মাটি কোপাতেই থাকবে, মনে হচ্ছে মাটি কোপানো না শেষ হলে পরে তিনি আমাকে কি দেবেন না, উত্তর দেবেন না। ভেবে নিলেন, জার এটা মনে মনে ভেবে নিলেন, যে কারণে তিনি হয়তো গিয়ে বললেন, তাকে দেখে তার দুঃখ হচ্ছিল, এরকম দুর্বল শীর্ণকায় একটা লোক এত কষ্ট করে মাটি কোপাচ্ছে, রাজা যদি চায় তিনি তো সবল, গায়ের অনেক বেশি জোর, তিনি অতি সহজে মাটিটাকে কুপিয়ে দিতে পারবেন। তো তিনি বলে উঠলেন, ইউ আর টায়ার্ড, আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল ফর ইউ। একটা কাজ করুন, আপনার কোদালটা আমাকে দিন, আমাকে নিতে দিন, এবং আমি আপনার হয়ে কিছুক্ষণ কাজ করে দিচ্ছি। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, আপনি একটু বিশ্রাম নিন। থ্যাঙ্কস, said the hermit, and giving the spade to the Tsar, he sat down on the ground. ধন্যবাদ, হারমিট জারকে জানালো এবং স্পেডটা জারের হাতে তুলে দিয়ে তিনি মাটির উপরে বসে পড়লেন, রেস্ট নিতে শুরু করলেন। when he had dug 2 beds, তারপরে জার কন্টিনিউয়াসলি খুব দ্রুত গতিতে 2টো বেড তৈরি করে ফেললেন। বেড কাকে বলছে, যেখানে ফসল বপন করা হয়, মাটিটাকে ঢিলে করা হয়, ওই ঢিলা মাটিযুক্ত অংশটা যেখানে চাষ করা হবে সেই জায়গাটাকে বলা হয় বেড। যখন তিনি 2টো বেড এরকম তৈরি করে ফেলেছেন, 2 জায়গায় মাটি কুপিয়ে ফেলেছেন, দ্য জার স্টপড, জার থেমে গেলেন, মাটি কোপানো এবার বন্ধ করলেন। মানে প্রথমটা জার মাটি কোপালো, দেখলো কাউ উত্তর দিচ্ছে না, তিনি ভাবলেন তো আরও একটা বেড কুপিয়ে দিলে পরে উত্তর দেবে, আরেকটা বেড কোপানোর ইচ্ছা আছে, তিনি আরেকটা কুপিয়ে দিলেন, জার থেমে গেলেন অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং থেমে গিয়ে তিনি আবার ওই প্রশ্নগুলো করা শুরু করলেন। দ্য হারমিট অ্যাগেইন গেভ নো আনসার। হারমিট এবারও কোনো উত্তর দিল না, বাট রোজ, কিন্তু তিনি উঠে দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড অ্যান্ড সেইড, নাও রেস্ট আ ওয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট। উত্তর না দিয়ে তিনি এবার তার দিকে হাত বাড়ালেন, বাড়িয়ে তার কাছ থেকে স্পেডটা চেয়ে বললেন যে এবার আমাকে স্পেডটা দিন, আমি এবার কিছুক্ষণ কাজ করি, আপনি কিছুক্ষণ রেস্ট নিন। আ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য আপনি এবার কিছুক্ষণ রেস্ট নিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে স্পেড দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, মানে জার ভাবলেন যে আবার একে স্পেড দিব, আবার ওই অল্প অল্প করে মাটি কুপাবে, কতক্ষণে আরেকটা কুপাবে, বুঝে ফেলেছেন যে হয়তো নিশ্চয়ই আরেও একটা বেড কোপানোর ইচ্ছে কার রয়েছে, হারমিটের আছে, তিনি তাকে স্পেডটা দিলেন না এবং ডিগ করাটা কন্টিনিউ করে গেলেন। 1 hour passed, 1 ঘন্টা পার হয়ে গেল, অ্যান্ড আনাদার, তারপর আরও 1 ঘন্টা পার হয়ে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড। ঠিক সেই সময় সূর্য পর্যন্ত গাছের আড়ালে যেতে শুরু করলো, মানে সূর্য অস্ত যেতে শুরু করেছে, উপরের থেকে জঙ্গল তো খানিকটা নিচে নামলে পারি গাছের আড়ালে চলে যাবে, সূর্য পর্যন্ত গাছের আড়ালে যেতে শুরু করলো। এবং সেই সময় জার মাটির মধ্যে স্পেডটাকে আটকে দিয়ে, মানে লাগিয়ে দিয়ে, স্ট্রাক করে দিয়ে বলে উঠলেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স। এই যে মহান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের কিছু উত্তর জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম। আপনি যদি আমাকে দিতে না পারেন তার উত্তর, রাগের কিছু নেই, আমাকে সেটা বলে দিন যে আপনি পারবেন না, আমি আমার বাড়ি ফিরে যেতাম। মানে আমি সকাল থেকে এসে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করলাম, আপনি আমি কিছুই বললেন না, আমি আপনাকে হেল্প করলাম মাটি কোপানোতে, তারপরেও আপনি আমাকে উত্তর দিলেন না, তারপরে আবার আমি মাটি কোপালাম এবং পরপর 1 ঘন্টা 2 ঘন্টা সূর্য পর্যন্ত অস্ত যেতে শুরু করলো, সারা দিন ধরে আমি মাটি কুপিয়েই গেলাম,
আপনি আমাকে কোনো রকমভাবে উত্তর দিলেন না, তাহলে আমাকে বলে দিন। আমার মনে হচ্ছে আপনার হয়তো উত্তরটা জানা নেই। যদি জানা না থাকে আপনি আমাকে সেটা বলে দিন, আমি আমার বাড়ি ফিরে যাই। সন্ধ্যা হতে চলেছে, আমাকে তো বাড়ি ফিরতে হবে। হিয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। ঠিক সেই সময় কোনো একজন ব্যক্তি দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে তাদের দিকে ছুটে আসছিল। হারমিট সেটা দেখতে পেয়ে তিনি বলে উঠলেন, আরে এই দেখো, কেউ একজন দৌড়তে দৌড়তে বেরিয়ে আসছে, আসুন তো দেখি লোকটা কে। দ্য জার টার্ন রাউন্ড, কথাটা শুনেই জার ঘুরে তাকালেন, অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং ঘুরে তাকিয়ে দেখলেন একটা দাড়িওয়ালা লোক তার দিকে দৌড়াতে দৌড়াতে ছুটে আসছে। বিয়ার্ডেড মানে দাড়িওয়ালা লোক জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে আসছেন দৌড়তে দৌড়তে তাদের দিকে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক, লোকটা তার পেটের মধ্যে তার হাত দুটো দিয়ে চেপে ধরে রাখছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং আপ ফ্রম আন্ডার দেম, আর তার হাতের নিচ দিয়ে রক্ত ঝরে কি হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে। মানে সে কোনো একটা কিছু দ্বারা আক্রান্ত, যে কারণের জন্য সে হাত দিয়ে পেটের মধ্যে ক্ষত জায়গাটাতে চেপে রাখলেও রক্ত পড়া বন্ধ হচ্ছে না, কন্টিনিউয়াসলি গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। When he reached the jar, he fell fainting on the ground, moaning feebly. এরপরে দৌড়াতে দৌড়াতে যখন তিনি জারের কাছে এসে পৌঁছলেন, তখন পৌঁছানোর পরেই কিছু একটা মৌন করতে করতে, গোঙাতে গোঙাতে, মানে কোনো কথা ভাষা বোঝা যাচ্ছে না, সে যেন কিছু বলার চেষ্টা করছে, এরকমভাবে গোঙাতে গোঙাতে জারের কাছে এসে মাটিতে লুটিয়ে পড়লেন এবং জ্ঞান হারানোর উপক্রম হলো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লদিং, লোক রাজা এবং সাধু বা সেই সন্ন্যাসী দুজন মিলে এই লোকটার জামা কাপড় খুলে দিলেন, তার ক্ষত জায়গাটাকে বাইরে বের করে আনলেন। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন স্টামাক, এবং দেখে বোঝা যাচ্ছিল তার পেটের মধ্যে একটা বিশাল বড় সড়ো ক্ষত সৃষ্টি হয়েছে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ ই কুড, আমাদের এই রাজা যতটা ভালো রকমভাবে সম্ভব ততটা ভালো রকমভাবে সেই ক্ষত স্থানটাকে পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যাঙ্কারচিফ অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, আর তারপরে ওই জায়গাটাকে বারবার পরিষ্কার করলেন, এবং তারপরে একটা টাওয়াল এবং তার নিজের হারমিটের মানে সন্ন্যাসীর টাওয়াল গামছা এবং তার নিজের হ্যাঙ্কারচিফ দিয়ে সেই জায়গাটাকে বারে বারে কী করতে লাগলেন, ব্যান্ডেজ করে দিতে লাগলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত কিছুতেই পড়া বন্ধ হচ্ছিল না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, কিন্তু জারও ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনি বারে বারে ওই গরম রক্তে চুপচুপা সেই ব্যান্ডেজটাকে বারবার খুলছিলেন, ধুচ্ছিলেন, আবার সেই ধোয়া কাপড়টা দিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন যাতে কোনো ইনফেকশন না হয়ে যায়। আমরা বারে বারে সেটাকে পরিষ্কার করার কথা বলি, তো রক্ত পড়তে থাকলে পারে সেই জায়গায় রক্তটা জমাট বেঁধে যাবে এবং পরবর্তীতে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে সেটাকে বারবার খুলে ব্যান্ডেজটাকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে আবার তাকে ব্যান্ডেজ করা প্রয়োজন। যার তাই করছিলেন। When at last the blood ceased flowing, এরপরে যখন শেষ পর্যন্ত গিয়ে রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, লোকটা বেঁচে উঠলেন। মানে তার প্রাণ যায় যায় অবস্থা ছিল, তিনি যেন আবার রিভাইভ করলেন, বেঁচে উঠলেন। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং এত রক্ত বেরিয়ে যাওয়ার ফলে তিনি মিনমিন করে তাদেরকে বললেন, কিছু পান করার জন্য আবেদন করলেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, আমাদের এই রাজা পরিষ্কার জল নিয়ে এসে তার সামনে তুলে ধরলেন পান করার জন্য। মিনওয়াইল দ্য সান হ্যাড সেট, এই সমস্ত কাজ করতে করতে সূর্য ডুবে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আর চারিদিক বেশ ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড শীতার্ত অনুভব করছিলেন। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, আর এই কারণে এত ঠান্ডার মধ্যে নিজেদেরই ঠান্ডা লাগছে, তাহলে এই আহত লোকের তারও বেশি ঠান্ডা লাগবে, সেই কারণে জার এবং সন্ন্যাসী এনারা দুজন মিলে এই লোকটাকে কোলে নিয়ে কোলে কোলে ঘরের ভেতরে হাটের ভেতরে নিয়ে আসলেন। অ্যান্ড লেইড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানার উপরে শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, বিছানার উপরে শুয়ে লোকটা তার নিজের চোখ দুটোকে বন্ধ করলেন এবং চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। But the Tsar was so tired with his walk and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. এদিকে
ওই লোকটা যেরকম চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন আহত হওয়ার কারণে, ক্লান্ত হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, আমাদের এই রাজাও এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে অনেকটা দূর হেঁটে এসছে, একে সেবা করেছে, তারপরে মাটি কুপিয়েছে, এত কাজ তো আর রাজা করতে অভ্যস্ত নন। তিনি হঠাৎ করে এত কাজ করে ফেলায় এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন যে ওই বিছানাটার পায়ের কাছে ক্রাউচ করলেন, জড়সড় হয়ে বসলেন এবং সেখানেই কি করলেন, ঘুমিয়ে পড়লেন। এতটা সাউন্ড স্লিপ, এতটা আরামের ঘুম, নিশ্চিন্তের ঘুম ঘুমোলেন যে ওই ছোট্ট সামারের যে রাত্রিটা, অল্প সময়ের যে রাতের যে সময়টা, সেটা এক ঘুমে তিনি কি করে দিলেন, কাভার করে দিলেন। সাধারণত রাত্রিবেলা অনেকে ঘুম থেকে উঠে যায়, শরীরে যদি ক্লান্তি বেশি না থাকে তাহলে মাঝরাত্রে আমাদের ঘুম ভেঙে যায় অনেক সময়। আর প্রচণ্ড ক্লান্ত থাকলে আমরা একবারে চোখ বন্ধ করার পরে যখন খুলি তখন দেখি যেন সকাল হয়ে গেছে। রাজারও ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হলেন, তিনি খুব সুন্দর একটা ঘুম ঘুমোলেন। কিভাবে? আরামদায়ক বিছানায় না, মাটিতে জড়সড় হয়ে বসে, বিছানার পাশে মেঝেতে ওরমভাবে বসে ঘুমোতে রাজা অভ্যস্ত না, কিন্তু আজকের ঘুমটা যেন তার সবচাইতে আরামের ঘুম বলে মনে হতে লাগলো। when he awoke in the morning, যাই হোক সকাল তো হয়ে গেছে, যখন তার সকালবেলা ঘুম ভাঙলো, it was long before he could remember where he was. ঘুম ভেঙেই তার মনেই পড়ছিল না যে সে কোথায়, or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. তিনি ভুলেই গেছেন যে তিনি কোথায় এসেছেন, গতকাল তিনি কোথায় এসেছিলেন, তার মনেই ছিল না। আর এটা না মনে থাকার সাথে সাথে এটাও তিনি মনে করতে পারছিলেন না যে তার চোখের সামনে যে লোকটা, এই দাড়িওয়ালা লোকটা, যার দিকে এই উজ্জ্বল চোখে একভাবে কি করে যাচ্ছে, তাকিয়ে আছে, গেজিং, তাকিয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে, সেই বাকি তিনি তাকেও কি করতে পারছেন না, চিনে উঠতে পারছেন না। তার কোনো কিছু, ঘুম ভাঙার পরে আমাদের ব্রেন ঠিকঠাক কাজ করে না, তো সেই অবস্থায় ঠিক ওই মুহূর্তটাতে ওই ভদ্রলোক বলে উঠলেন, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান। মানে রাজা কিছু চিনতেই পারছে না, কোথায় আছি তাই বুঝতে পারছি না, হঠাৎ করে সামনে থাকার লোকটা, দাঁড়িয়েওয়ালা লোকটা, অচেনা লোকটা আমাকে বলছেন আমাকে ক্ষমা করবেন। দাঁড়িয়েওয়ালা লোকটার কাছে এরকম একটা কথা শোনা গেল, ইন আ উইক ভয়েস, খুব দুর্বল স্বরে এরকম একটা কথা শোনা গেল যে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। when he saw that the Tsar was awake and was looking at him, কখন? যখন তিনিও দেখলেন যে আমাদের এই জার জেগে উঠেছেন এবং তার দিকে তাকিয়ে আছেন। জার বললেন, I do not know you and have nothing to forgive you for, said the Tsar. কি বলছেন? আমি তো আপনাকে চিনি না, আর আমার কাছে আপনাকে ক্ষমা করার মতন এরকম কিছু নেইও, কোনো কারণও নেই যে আপনি কি কারণে আমার কাছ থেকে ক্ষমা চাইছেন, আমি তো আপনাকে চিনিই না। ভদ্রলোক বললেন, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, আপনি আমাকে চেনেন না, হ্যাঁ এটা ঠিক যে আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আমি আপনার সেই শত্রু যে কিনা প্রতিজ্ঞাবদ্ধ ছিল নিজের কাছে যে সে আপনার উপরে প্রতিশোধ নেবে। বিকজ, কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ আপনি ওই শত্রুর মানে আমার ভাইকে এক্সিকিউট করেছেন, মেরে ফেলেছেন এবং তার সম্পত্তিকে দখল করেছেন। তারপরের থেকেই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি আপনার সঙ্গে প্রতিশোধ নেব। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি ওই সন্ন্যাসী বাবার সাথে একা দেখা করতে এসেছেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর রিটার্ন ওয়ে ব্যাক, এবং আমি নিজেকে ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে আপনি যখন ফিরে আসবেন, একা আসবেন, তখন আমি আপনাকে মারব। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু সারা দিন চলে যাওয়ার পরেও আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, এই কারণে আমি আমার লুকিয়ে থাকার ওই ঝোপটার থেকে, অ্যাম্বুশ কথাটা মানে হচ্ছে ঝোপঝাড়, যেখানে মানুষ লুকিয়ে থাকে, যেখানে প্রাণীরা লুকিয়ে থাকে, সেই লুকিয়ে থাকার ঝোপঝাড় থেকে বাইরে বেরোলাম আপনাকে খোঁজার উদ্দেশ্যে। আপনি কি এদিক দিয়ে না আছে অন্য কোনো রাস্তায় চলে গেলেন, খুঁজতে বেরোলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং সেই খোঁজ করতে করতে আমি সামনে গিয়ে দাঁড়ালাম আপনার দেহরক্ষী, আপনার বডিগার্ড। অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, আপনি আমাকে আজকে চিনতে না পারলেও গতকাল তারা আমাকে ঠিক চিনে ফেলেছিল যে আমি কে, এবং আমাকে চিনেই তারা বুঝে গেছিল আমি এখানে কি করতে এসেছি। সঙ্গে সঙ্গে তারা আমাকে আহত করলো, উন্ড করলো, তাদের অস্ত্র দিয়ে আঘাত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের থেকে পালিয়ে গেলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই,
কিন্তু পালিয়ে গেলেও তারা আমাকে যতটা ক্ষত দিয়েছিল সেই ক্ষতর থেকে রক্তক্ষরণ হয়ে আমি আজকে মরেই যেতাম, যদি না আপনি আমার এই ক্ষত জায়গাটাকে ড্রেসিং করতেন, বারে বারে সেবা শুশ্রূষা করতেন, তাহলে আজকে হয়তো আমি মরেই যেতাম। আই উইশ টু কিল ইউ। তাহলে ভাবুন, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমার প্রাণ বাঁচালেন। নাও ইফ আই লিভ, তো সুতরাং আজকে আমি যাকে মারতে চেয়েছি সেই আমার প্রাণ বাঁচিয়ে দিল, আজকের থেকে যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর যদি আপনি সেটা চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আজকের পরের থেকে আমি আপনার সবচাইতে বিশ্বস্ত কৃতদাস হয়ে জীবন কাটাতে চাই। অ্যান্ড উইল বেড মাই সন্স টু ডু দ্য সেম, আমি শুধু না, আমি আমার সন্তানদেরও ওই একইভাবে জীবন কাটাতে বলে যাব, অনুরোধ করে যাব। ফরগিভ, আমাকে ক্ষমা করে দিন। The Tsar was very glad to have made peace with his enemy so easily. স্যার প্রচণ্ড খুশি হয়ে গেল কথাগুলো শুনে, যে এত সহজে তার শত্রুর সঙ্গে তিনি কি করে ফেললেন, বন্ধুত্ব করে ফেললেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর ফ্রেন্ড, শুধু শত্রুতাই শেষ করলেন তা নয়, তার সাথে সাথে তাকে একটা বন্ধু হিসেবে পেতেও তিনি খুব খুশি হয়ে গেলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, যার ফলে তিনি শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন তা নয়, বাট সেইড, বরঞ্চ বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, তিনি জানালেন যে আমি আমার নিজের শ্রমিকদের, কাজের লোকদের আপনার সেবা শুশ্রূষার জন্য পাঠাবো, আমার নিজের চিকিৎসককে, ফিজিশিয়ান অর্থাৎ নিজের চিকিৎসককে আপনার কাছে পাঠাবো আপনার চিকিৎসা করার জন্য। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং এটাও প্রতিজ্ঞা করলেন যে তিনি ওই ব্যক্তির, ওই আহত ব্যক্তির, বিয়ার্ডের দাড়িওয়ালা ব্যক্তির যা সম্পত্তি ক্রোক করেছেন, আত্মসাৎ করেছেন, সেটা তিনি আবার কি করে দিবেন, ফিরিয়ে দেবেন। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch. এই বলে তার সাথে বন্ধুত্ব স্থাপন করে জার ওই আহত ব্যক্তির কাছ থেকে বিদায় জানালো, ব্যক্তিকে বিদায় জানালেন, তার কাছ থেকে অনুমতি নিলেন চলে যাওয়ার জন্য, এবং সেখান থেকে বেরিয়ে তিনি পোর্চে গিয়ে উপস্থিত হলেন। পোর্চ হচ্ছে কি, বাইরের বারান্দা। জেনারেলি পুরোনো দিনের কুড়ে ঘরের বাইরে, দরজার বাইরে একটা ফ্ল্যাট বারান্দা থাকতো, সেই বারান্দাটাকে বলা হয় পোর্চ। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সেখানে গিয়ে তিনি সন্ন্যাসীর খোঁজ করা শুরু করলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেনস হি হ্যাড পুট, কারণ চলে যাওয়ার আগে, এখন তো তিনি চলে যাবেন, এখান থেকে বেরিয়ে চলে যাবেন, কিন্তু চলে যাওয়ার আগে তার ইচ্ছে ছিল যে আর একবার তিনি ওই সন্ন্যাসীর কাছ থেকে তার প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবেন, অনুরোধ করবেন তাকে আরেকবারের জন্য, যাতে তিনি জারের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, বাইরে বেরিয়েই তিনি হারমিটকে দেখতে পেলেন, অন হিজ নিজ, হাঁটু মুড়ে বসে থাকতে, শোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। সেই গতকাল যে বেডটাকে এই জার কুপিয়েছিল, সেই কুপানো বেডটার মধ্যে হাঁটু মুড়ে বীজ বপন করতে দেখতে পাওয়া গেল। কাকে? হারমিটকে। বাইরে বেরিয়েই তিনি এটা দেখতে পেলেন। The Tsar approached him, জার তার কাছে গেলেন, and said, তারপরে বললেন, for the last time I pray you to answer my questions, wise man. আমি এই শেষবারের মতন আপনার কাছে অনুরোধ করছি, হে বুদ্ধিমান সন্ন্যাসী, যে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন। কথাটা বলার সাথে সাথে হারমিট বলে উঠল, সন্ন্যাসী বলে উঠলেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। কি বলছেন? আপনাকে অলরেডি আমি কি দিয়ে দিয়েছি? উত্তর দিয়ে দিয়েছি। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, এখনো তার ওই রোগা সরু পাগুলোর উপরে তিনি ক্রাউচ করে বসে আছেন, হুমড়ি খেয়ে বসে আছেন, উপুর হয়ে বসে আছেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, বসে জারের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, আমি তো আপনাকে অলরেডি উত্তর দিয়ে দিয়েছি, আপনার উত্তর আপনি অলরেডি পেয়ে গেছেন। হু স্টুড বিফোর হিম, যে জার ঠিক তার সামনে দাঁড়িয়েছিলেন। হাউ আনসার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার। কিন্তু জার এই কথাটা শুনে এতটা বিব্রত হলেন, তিনি বলে উঠলেন, কিভাবে উত্তর দেওয়া হয়ে গেছে? কি বলতে চান আপনি? আপনি তো আমার সাথে কথাই বললেন না।
একটা কথাও বললেন না, আর আপনি আমাকে বলছেন আপনি আমাকে উত্তর দিয়ে দিয়েছেন, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। এটা কিভাবে সম্ভব? দিস ইজ নট পসিবল। এটা আপনি ঠিকঠাক কথা বলছেন না। আজকের এই ভিডিওতে আমাদের অলরেডি 50 মিনিটস হয়ে গেছে। আজকের এই ভিডিওটা এইটুকুই থাকবে, কারণ আর একটা মাত্র প্যারাগ্রাফ বাকি থাকলো, যে প্যারাগ্রাফটা আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। কারণ ওই ভিডিওটাতে আলোচনা করার সাথে সাথে এই গল্পটার সাইকোলজিক্যাল সাইডটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। কারণ এখনো পর্যন্ত যে অংশটা চলে এসছে সেই অংশটাতে জাস্ট একটা গল্প চলে এসছে, গল্পটা এখানে শেষ। এবার তার বিশ্লেষণটা কিভাবে হয় সেটাই আমরা পরের ভিডিওতে দেখব। আমি চেষ্টা করছি তোমাদের কাছে এই লাইন বাই লাইন মিনিংগুলোকে তুলে ধরার। আশা করি আমার মিনিংগুলো বলাটা বুঝতে পেরেছো। যদি না পেরে থাকো আমাকে কমেন্টস জানাও বা হোয়াটসঅ্যাপের মারফতে আমার কাছে খবর পাঠাও। দ্যাজ মাচ এজ ইউ কমেন্ট অন দ্য কমেন্ট মি, আমার কাছে বুঝতে সুবিধা হবে তোমরা কে কীরকম কোন জায়গায় কি অসুবিধা ফিল করছো। যখনই অসুবিধার কথা দেখবো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। তো আজকে আমাদের গল্পটা এখানেই শেষ হয়। এতটা পর্যন্ত একটা সাধারণ গল্প চলে এসছে, লুসিড, সাধারণ, অতি সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা একটা গল্প, যেখানে একটা জার 3টা প্রশ্নের উত্তর খোঁজে, সারা রাজ্যে ঢোল পিটিয়ে খবর ছড়িয়ে দেয়, সারা রাজ্যের প্রচুর বুদ্ধিমান লোক তাকে এসে নানান উত্তর দেয়। প্রত্যেকের উত্তর উল্টোপাল্টা হওয়াতে, বিভিন্ন হওয়াতে রাজার কারোর উত্তরই মনঃপূত হয় না। তিনি কাউকে পুরস্কার দেন না, পুরস্কৃত করেন না। তিনি চলে আসেন জঙ্গলের মধ্যে থাকা একজন বুদ্ধিমান সন্ন্যাসীর কাছে। বারংবার তাকে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা সত্ত্বেও হারমিট সন্ন্যাসী তাকে কোনো উত্তর দেয় না। ঠিক সেই মুহূর্তে একজন বিয়ার্ডের দাড়িওয়ালা লোক ছুটতে ছুটতে তার দিকে এগিয়ে আসায়, তাকে দেখা যায় ক্ষত বিক্ষত অবস্থায় তার দিকে এগিয়ে আসে, প্রচণ্ড মাত্রায় ব্লিডিং হচ্ছে। তার সেবা শুশ্রূষা করতে যার ব্যস্ত হয়ে পড়েন, হারমিট সন্ন্যাসীও ব্যস্ত হয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা হয় না। যার ঘুমিয়ে পড়েন রাত্রিবেলায়, ঘুম কাটিয়ে সকালে যখন ওঠেন তিনি দেখেন যে লোকটাকে তিনি বাঁচিয়েছেন তিনি আসলে একজন তার পরম শত্রু ছিল, যিনি তাকে মারার উদ্দেশ্যে এই জঙ্গলে এসে উপস্থিত হয়েছিল। তার সাথে এত সহজে বন্ধুত্ব করতে পারায় যার খুব খুশি হয়। এই খুশি মনে সে বাইরে বেরিয়ে আসে, সন্ন্যাসীকে শেষবারের মতন জিজ্ঞেস করে, তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু সন্ন্যাসী এখন কোনো কথা না বলে তাকে সরাসরি কি বলে, আপনাকে আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। কথাটা শুনে রাজা বিব্রত হয়ে যায়। কিভাবে সে উত্তর পেল সেটা সে জানতে চায়। সামনের ভিডিওতে, এর পরের যে ভিডিওটা, পরের পার্টটা যেটা আমরা আসবো, সেখানে আমরা দেখব আদৌ সন্ন্যাসী কি তাকে কোন উত্তর দিয়েছে, নাকি সন্ন্যাসী শুধুমাত্র তার সাথে ইয়ার্কি করে যাচ্ছে, মিথ্যে কথা বলছে। এবং সেটা দেখার জন্য আমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করি। এক দু দিনের মধ্যে আমরা ভিডিও আপলোড করব। তো টিল দেন, সি ইউ, read through the text, try to understand whether the jar has been answered or not, যারকে কি উত্তরটা দেওয়া হয়েছে কি হয়নি, নিজে চিন্তা করো, নিজে ভাবো। তারপরে আমরা এর পরের দিনে যে ভিডিওটাতে উত্তর সামনে যখন কোয়েশ্চেনগুলোকে রাখবো, তখন নিজের চিন্তাটাকে সেটার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। কাউকে পরেরটুকু পড়তে হবে না, কেউ পড়ো না, তাহলে পরের ভিডিওটাতে মজাটা নষ্ট হয়ে যাবে। তো যতটুকু পড়ানো হয়েছে ততটুকুই পড়ো, বোঝো, চিন্তা করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।